তেহরানে খামেনির প্রথম জানাজাও সম্পন্ন। অংশ নেন কোটি মানুষ। সর্বোচ্চ নেতার মূল আদর্শ ধারণ করার অঙ্গীকার। খামেনির শেষ বিদায় ঘিরে নীরব কূটনৈতিক লড়াই। ১৩ দেশকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের, অভিযোগ ইরানের, নিশ্চুপ ওয়াশিংটন। এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত। মার্কিন সোনালী যুগের সূচনা, ভাষণে ডোনাল্ড ট্রাম্প। স্বাগত গ্লোবাল টাইমে। দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। মৃত্যুর ৪ মাস পর জানাজা অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তেহরানের খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় কোটি মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই জানাজা। কয়েক ধাপের এই আয়োজনে খামেনির পাশাপাশি বিদায় জানানো হয়েছে তার পরিবারের আরও ৪ সদস্যকেও। আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে মিশে গেছে অশ্রুসিক্ত মানুষের কান্না। চারদিকে কালো পতাকা, শোকের আবহ আর শেষ বিদায়ের এক গভীর বেদনা। দীর্ঘ ৪ মাস পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম জানাজা আদায় করা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির। তার জানাজার পর দ্বিতীয় পর্যায়ে জানাজা হয় শহীদ সাইদে বুশরা হুসেইনি খামেনি, শহীদ মেজবা আল হুদা বাকেরি ও শহীদ জাহারা হাদ্দাদ আদিলের। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মুহাম্মদী গোলপায়েগনির। ইরানের প্রেসিডেন্ট সহ সরকারের নানা পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। কানায় কানায় পরিপূর্ণ ছিল খামেনি গ্র্যান্ড মুসাল্লা। জানাজার পর প্রস্তুতি চলছে পরবর্তী শোকযাত্রার। সোমবার তেহরানের মূল শোক মিছিল শেষে মঙ্গলবার কমেও জানানো হবে খামেনিকে শেষ বিদায়। এছাড়া বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় শেষ শোক ও জানাজার আয়োজন রয়েছে। বৃহস্পতিবার মাশহাদে পৃথক জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হবে। আর সেখানে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন বিশ্বের এক সময়ের প্রভাবশালী এই ধর্মীয় নেতা। নীরব দাস, নিউজ 24। তেহরানে খামেনির শোকে জনস্রোত দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ কপালে উঠে যাওয়ার দশা। এমন চিত্র বিস্ময়কর বলে মন্তব্য করেছেন তিনি। আর ইরানকে ১ সপ্তাহের ছুটি দেওয়ার কথা বলে শোকের এই সময়ে কটাক্ষ করেছেন। এদিকে প্রয়াত নেতার শেষ বিদায়ের বেলায় নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের কড়া বার্তা দিচ্ছে ইরান। যে লড়াইয়ে প্রাণ গেছে সর্বোচ্চ নেতার, সেই অধিকার রক্ষায় সোচ্চার ইরানের বিপ্লবী সেনারা। টহল দিচ্ছে হরমুজ প্রণালীতে। সম্প্রতি হরমুজে ওমানের সার্বভৌম জলসীমায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পাশে থাকতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মাস্কাটের হয়ে মাইন অপসারণে রণতরীয় ব্যবহার করেছে তারা। এতে হরমুজ প্রণালী বিদেশি শক্তির সামরিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ নয় বলে সতর্ক করেছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শোকানুষ্ঠান চলাকালে সংযমের বুলি আওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কটাক্ষ করে বলেন, ইরানকে ১ সপ্তাহের ছুটি দিয়েছেন। শোক চলাকালে তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বন্ধ থাকবে। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির বিদায়ে জনস্রোতকে বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতায় ইসরায়েলকেই বড় বাধা বলে আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। ইসরায়েলি সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তেহরান এখন আগের চেয়েও শক্তিশালী বলেছেন অনেক বিশ্লেষক। তারা মনে করেন যুদ্ধের অভিজ্ঞতার মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠছে খামেনি পরবর্তী ইরান, যাদের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও নীতিগত অবস্থানও আগের তুলনায় বেশ পাকাপোক্ত। নীরব দাস, নিউজ 24। তেহরানে শোকের মঞ্চে শুধু বিদায়ের আনুষ্ঠানিকতাই নয়, চলছে নীরব কূটনৈতিক লড়াইও। কে এলেন আর কে অনুপস্থিত থাকলেন সেই তালিকাতেই যেন মাপা হচ্ছে বৈশ্বিক অবস্থান। ইরানের দাবি, অন্তত ১৩টি দেশকে খামেনির শেষ বিদায়ে যোগ না দিতে কূটনৈতিক চাপ ও তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। তেহরানে শোকের আবহ, লাখো মানুষের ঢলে শেষ বিদায় জানানো হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। তবে এই শোক অনুষ্ঠানের আড়ালেই নীরবে চলছে কূটনৈতিক লড়াই।
ইরানের তাসনিম নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সহ অন্তত 13টি দেশ শেষ পর্যন্ত খামেনি জানাজায় প্রতিনিধি পাঠায়নি। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে বিভিন্ন দেশের প্রতিনিধিদের তেহরান সফর নিরুৎসাহিত করতে সক্রিয় ছিল ওয়াশিংটন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক মিশনগুলোকে বার্তা দেন যে এই অনুষ্ঠানে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে, যার প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। সংবাদ মাধ্যমটি আরো জানায়, কয়েকটি আরব দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে সরাসরি আলোচনা করেন রুবিও। আর আফ্রিকার কয়েকটি দেশকে উন্নয়ন সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। এমন পরিস্থিতির মধ্যেও তেহরানে উপস্থিত হন বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এই উপস্থিতি শুধু শোক প্রকাশ নয়, আন্তর্জাতিক স্বীকৃতি ও রাজনৈতিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরছে তেহরান। চন্দ্রা, নিউজ 24। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 3 দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং সামরিক কৌশলের কেন্দ্রে থাকা এই নেতা সমর্থকদের কাছে দৃঢ় নেতৃত্বের প্রতীক, আর শত্রুদের কাছে বিতর্কিত এক শাসক। ধর্মীয় ছাত্র থেকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে উঠে আসার দীর্ঘ পথ চলায় তিনি মোকাবিলা করেছেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপ। তার মৃত্যুতে কাঁদছে মুসলিম বিশ্ব। যার নেতৃত্বে ইরান আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে, যার দূরদর্শীর দিক নির্দেশনায় ইরান বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র, তার বিদায়ে কাঁদছে জাতি। আয়াতুল্লাহ আলী খামেনি এক অপরাজেয় ও আপসহীন নেতা, যার নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে এক অদম্য নেতৃত্বের প্রতিচ্ছবি। 1939 সালের 19 এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলে মাশহাদ শহরে ধর্মীয় পণ্ডিতের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1958 সালে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ক্লাসে যোগ দেন এবং তার ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণ শুরু করেন। শাহ শাসনের বিরুদ্ধে খোমেনির আপসহীন অবস্থান তরুণ খামেনিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি খামেনিকে। খামেনির ওপর আস্থা এতটাই বৃদ্ধি পায় যে 1963 সালের আশুরার প্রাক্কালে খোমেনি তাকে একটি বিশেষ মিশন দিয়ে মাশহাদ শহরের অন্যান্য আলেমদের কাছে গোপন বার্তা পাঠান। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড IRGC সংগঠিত করতে কাজ করেন। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন, এতে তার ডান হাত অকেজো হয়ে যায়। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন। এরপর দীর্ঘ 36 বছর দেশটির সর্বোচ্চ সিংহাসনে থেকে দায়িত্ব সামলেছেন খামেনি। দীর্ঘ শাসনামলে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক সংকট, তীব্র অভ্যন্তরীণ গণবিক্ষোভ, সংস্কারপন্থীদের চাপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চরম সামরিক ও রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন। তবে সব চাপ সামলে ইরানকে এক অনমনীয় শক্তিতে রূপান্তরিত করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আফরিন মৌ, নিউজ 24। প্রতিকূল আবহাওয়া আর প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। ওয়াশিংটনের ন্যাশনাল মলে পূর্ব নির্ধারিত এই জমকালো আয়োজনে বজ্রঝড়ের কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত মঞ্চে ওঠেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাখো জনতার সামনে দাঁড়িয়ে মার্কিন সোনালী যুগের সূচনার কথা জানান তিনি। একই সাথে আকাশ জুড়ে সামরিক বাহিনীর বর্ণাঢ্য বিমান মহড়া আর চোখ ধাঁধানো আতশবাজি মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে উৎসবমুখর আয়োজনে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। 40 মিনিটের দীর্ঘ বক্তৃতায় যুক্তরাষ্ট্রের গৌরবময় ভবিষ্যৎ আর স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ঝড়ো বৃষ্টির প্রতিকূলতা সত্ত্বেও মঞ্চে দাঁড়িয়ে এই দিনটিকে তিনি আখ্যা দেন এক নতুন ভোরের শুরু হিসেবে। দৃপ্ত কণ্ঠে ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের সোনালী যুগের সবে মাত্র সূচনা হয়েছে, যার ভাগ্য স্বয়ং ঈশ্বরের হাতে লেখা। আমরা কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নই। এই দেশ হলো মুক্তির জন্মভূমি। 2.5 শতাব্দী পরেও এই মার্কিন প্রজাতন্ত্র আজও মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে। এখনো গর্ব, স্বাধীনতা ও সৌন্দর্যের সাথে উঠছে মার্কিন পতাকা। অতীতের পাশাপাশি ভবিষ্যতের নায়কদেরও মঞ্চে ডাকেন ট্রাম্প। সেখানে কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন সহ উপস্থিত ছিলেন আর্টেমিস 2 মিশনের পুরো ক্রু দল। এর আগে বজ্রঝড়ের সতর্কতায় ন্যাশনাল মল থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। তবে 1 ঘন্টা দেরিতে হলেও পুনরায় মাঠে ফেরেন দর্শনার্থীরা। তারও আগে দিনের বেলায় তীব্র দাবদাহ উপেক্ষা করে ফ্রিডম 250 মেলায় ভিড় করেন অগণিত মানুষ। উৎসবের বড় অংশ জুড়ে ছিল সামরিক বাহিনীর বর্ণাঢ্য বিমান, মহড়া ও আতশবাজি। টেক্সট রিপোর্ট, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজারে পৌঁছেছে। জাতিসংঘের ধারণা, দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 50,000 মানুষ। 10 দিন পেরিয়ে যাওয়ায় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এরই মধ্যে তাদের অভিযান গুটিয়ে আনতে শুরু করেছে। তবে স্বজনদের খোঁজে এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রা। ভয়াবহ এই বিপর্যয়ে দেশটির প্রায় $670 কোটি আর্থিক ক্ষতি হয়েছে। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার এই জোড়া ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। ধসে পড়েছে শত শত ভবন, গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিটের ফোন আলাপে তিনি যুদ্ধের সমাধানের সহায়তার প্রস্তাব দেন। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ রোববার এক বিবৃতিতে এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ওই ফোন আলাপে ট্রাম্প আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনের প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস ও বলকান অঞ্চল সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া আর দমকা বাতাসের কারণে আগুন দ্রুত আবাসিক এলাকায় ও পর্যটন কেন্দ্রে ছড়িয়ে পড়ছে, যার ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন প্রায় 2000 দমকল কর্মী। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। চীনের অর্থনীতিতে বড় অবদান রাখা পণ্য পরিবহন ও সরবরাহ খাতে জুনেও বেশ ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। মে মাসের তুলনায় এই খাতের সার্বিক সূচক বৃদ্ধি পেয়ে 50-এর ঘরে অবস্থান করছে। উৎপাদন, কর্মসংস্থান আর ভোক্তা পর্যায়ে নতুন চাহিদা বাড়ার পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। ফলে দেশটির সার্বিক ব্যবসা বাণিজ্যে চমৎকার ভারসাম্যপূর্ণ ও ঊর্ধ্বমুখী ধারা বিরাজ করছে। টানা কয়েক মাস ধরেই চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে চীনের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায়। জুনে 12টি প্রধান উপসূচকের মধ্যে 9টি ছিল সম্প্রসারণের ঘরে। বিশেষ করে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যোগাযোগ ও পরিবহন সরঞ্জাম উৎপাদনের হার বেশ স্থিতিশীল অবস্থানে ছিল।
উৎসব কেন্দ্রিক কেনাকাটা বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে পণ্যের বিক্রি বেড়েছে। পাশাপাশি রেল, আকাশপথ ও ডাক ব্যবস্থায় নতুন বিনিয়োগ হওয়ায় কর্মসংস্থানের সূচকও ছিল যথেষ্ট মজবুত অবস্থানে। নতুন অর্ডারের সূচক ও সার্বিক ব্যবসার পরিমাণ দুটোই এখন ঊর্ধ্বমুখী। এটি মূলত পণ্য সরবরাহ ও চাহিদার চমৎকার সমন্বয়কে তুলে ধরছে। পূর্ব থেকে পশ্চিম সব অঞ্চলেই এমন ইতিবাচক ধারা আমাদের আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নকেই নিশ্চিত করে। সব মিলিয়ে বাজার সূচকের এই 50.6% অবস্থান প্রমাণ করছে যে দেশটির পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে আরও বেশি সুষম ও সমন্বিত উন্নয়নের দিকেই এগিয়ে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।